বাবু দেখ, আজকের ক্লাসে অবভিয়াসলি আমাদের নেক্সট উইকে ফার্স্ট সামারটিভ এক্সাম ক্লাস 10-এর আমরা মোটামুটি 6টা পরীক্ষা দিয়েছে। আজকে আমি 5 নম্বর পরীক্ষার খাতা দেখে দিয়েছি। তো তোমাদের যে যা মার্কস পেয়েছো খাতাগুলো আমি দিচ্ছি একটু বাদে। যে জিনিসটা নিয়ে আজকের ক্লাসে পার্টিকুলারলি ডিসকাস করব সেটা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে যে ক্লাস 10-এর ফার্স্ট সামারটিভ এক্সাম অবভিয়াসলি যে কোনো এক্সাম খুব ইম্পর্টেন্ট এক্সাম। ফার্স্ট সামারটিভ এক্সাম এই যে ধরো লাস্ট 3 মাসে তুমি যা পড়লে তার একটা অ্যাসিড টেস্ট তুমি দিতে যাচ্ছ, ঠিক আছে? আমরা ধরো 5-6টা পরীক্ষা দিয়েছি, 6 নম্বর পরীক্ষা আজকে তোমরা লিখলে। বাট বিষয়টা ভালো করে বোঝো যে এই 40 মার্কসের এক্সামটা দিয়ে তোমার কি কি প্রেডিক্ট করা উচিত বা কোন কোন জিনিসগুলো একটু বোঝা উচিত, শুধু ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে না। আজকে আমরা এই ক্লাসে রাইটিং এর একটু ডিসকাস করব যে রাইটিং গুলো অ্যাকচুয়ালি আমাদের কিভাবে পড়া উচিত, কোন কোন রাইটিং গুলো পড়া উচিত, আমি সেগুলো ডিসকাস করব। তার আগে যে জিনিসটা বুঝতে হবে, এই যে ধরো এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমার এক্সাম স্টার্ট হচ্ছে, এই এক্সামে তুমি 3 মাস পড়লে আর তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, কারণ রেজাল্টটা কিন্তু বেশ দেরি করে দেবো, ঠিক আছে? মানে রেজাল্টের ওয়েট করে তুমি কিছু প্রেডিক্ট করতে পারবে না, কারণ রেজাল্ট বেরোতে বেরোতে মিনিমাম ধরো হচ্ছে গিয়ে ওই জুন জুলাই মাস, জুনের শেষে। কারণ ইলেকশন রয়েছে, ক্লাস রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, তারপর গিয়ে তুমি খাতাটা পাবে। ততদিনের জন্য অপেক্ষা করাটা এই এক্সামের উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা যে তুমি যা 3 মাসে পড়লে কোন কোন জায়গায় তোমার খামতিগুলো রয়েছে সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারছো কিনা আগে সেটা দেখো। ফার্স্ট অফ অল দেখ, এই যে 40 মার্কসের এক্সাম রয়েছে, এই 40 মার্কসের এক্সামে সিন রয়েছে হচ্ছে 10 মার্কস, আনসিন রয়েছে হচ্ছে 10 মার্কস, গ্রামার রয়েছে হচ্ছে 10 মার্কস। এটা এম হবে, হ্যাঁ? যাই হোক, তোমরা আই গেস বুঝতে পারছো 10 মার্কস। আর আমাদের এই যে রাইটিং পোর্শন যেটা রয়েছে এখানে রয়েছে 10 মার্কস। এবার দেখ, সাধারণত স্টুডেন্টদের কি দেখেছে, রাইটিং এর একটা সাজেশন বলে দিলাম একটু সুবিধা হতো। অবভিয়াসলি সাজেশন বললে বা একটু মোটামুটি একটা আউটলাইন দিলে স্টুডেন্টদের সুবিধা হয়, এটা স্বাভাবিক। কিন্তু যে জিনিসগুলো তোমাকে এই এক্সামে একটু বুঝতে হবে সেটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে এই যে সিন রয়েছে, কারোর কারোর স্কুলে লেসন 1 থেকে 3 রয়েছে, কারোর কারোর স্কুলে লেসন 1 থেকে 4 রয়েছে। এবছরের জন্য লেসন 3, আনসিনের লেসন 3 পাসিং অ্যাওয়ে বাপু, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে কি ফাদার সেলফ আসতে পারে না, আসতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা সেটা হচ্ছে গিয়ে পাসিং অ্যাওয়ে অফ বাপু, ঠিক আছে? অবশ্যই ভালো করে দেখতে হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে লেসন 2 যেটা রয়েছে ফেবল, সেটাও ইম্পর্টেন্ট। এবার এই যে 10 মার্কস রয়েছে, আমাদের টার্গেট কোথায়, যেটা একটু আগে পিয়াশ্রীকে আমি বলছিলাম, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে দেখ তুই আনসার লিখেছিস সবই ঠিক আছে, কিন্তু এই শর্ট কোয়েশ্চেনে একটা দুটো করে ভুল হচ্ছে। এই শর্ট কোয়েশ্চেন এরকম ভুল লেখা যাবে না, মানে কি এখানে এই 10 আউট অফ 10 আমাদেরকে পেতেই হবে, বুঝে গেছে? নেক্সট হচ্ছে আনসিন। দেখ, আমরা আনসিন এক্সামের পয়েন্ট, যখন এক্সাম দিয়েছি এক্সামে তোমরা লিখেছো, প্লাস হচ্ছে আমরা ধরো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, প্লাস হচ্ছে কি আমরা ইবিটিএ প্রথম থেকে সলভ করছি। এবার আমাদের একটা মোটামুটি ধারণা আছে যেখান থেকে কি এই আনসিনে ফুল মার্কস পাওয়া যায় এবং আমাদেরকে পেতে হবে। নেক্সট দেখ, পোর্শন হচ্ছে কি গ্রামার। এই যে গ্রামারের যে 10 মার্কসটা রয়েছে, এখানে ধর হচ্ছে গিয়ে 4 মার্কস আসবে কি যে ভোক্যাবসে, যেটা আনসিনের পোর্শন, আর যে 6 মার্কস আছে। এবার দেখ এখানে আয়ুষ একটু মন দিয়ে শুনবে, যে আমি দুটো ভয়েস চেঞ্জ ভুল লিখলাম, ন্যারেশনটা পারলাম না। রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচের দুটো পাস থাকলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ হলে কি হয়, আমি পরীক্ষায় ভুল লিখে এসেছি। এই যে ছোট ছোট জায়গাগুলো একমাত্র দেখো এটা তুমিই জানো যে কোন জায়গায় তোমার পার্টিকুলার ভুল হয়। যেমন ধরো হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে ভয়েস চেঞ্জ গুলো থাকে সেগুলো আমাদের একটু অসুবিধা হতে পারে। এবার এতে কি হচ্ছে, তুমি একমাত্র জানো যে কোন জায়গায় তোমার প্রবলেম হয়, আর তোমাকে কি করতে হবে, এইটাকে আইডেন্টিফাই করতে হবে। এটার জন্য আমি বলে শুরু করলাম যে ইটস লাইক এই যে ফার্স্ট সামারটিভ এক্সামটা রয়েছে, এই ফার্স্ট সামারটিভ এক্সাম ইজ লাইক এ অ্যাসিড টেস্টের মতো, ঠিক আছে?
যে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন কোন জায়গাগুলো পারো না এবং কোন জায়গায় তোমার খামতি আছে, যেটা ধরো এপ্রিল মে মাসের মধ্যে তোমাকে সেগুলো সর্ট আউট করতে হবে। কথা বুঝতে পারছি? অনেকে নতুন রয়েছে, যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, আমি সবার উদ্দেশ্যেই বললাম, যেই যেই জায়গাগুলো তোমার হয়তো প্রবলেমেটিক মনে হচ্ছে সেই জায়গাগুলোকে তোমার সর্ট আউট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট সামারটিভ এক্সামের উদ্দেশ্য। কথা বলতে, তার মানে কি এই যে 30 মার্কস রয়েছে, মানে হচ্ছে ধরো তোমার এই সিন আনসিন আর গ্রামার মিলিয়ে এখানে মোটামুটি আমাদের প্রিপারেশন, মানে ম্যাক্স টু ম্যাক্স ব্যাচে যারা রয়েছে তাদের প্রিপারেশন বেশ ভালো, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট ভালো। শুধু কোন কোন জায়গায় ভুল করা যাবে না, শর্ট কোয়েশ্চেন ভুল করা যাবে, ট্রু ফলস প্রপার সাপোর্টিং স্টেটমেন্ট লিখে ওই যে মাঝখানে ডট ডট দিলে নাম্বারও কিন্তু হঠাৎ করে ডট ডট হয়ে যাবে, এরকম ডট ডট দেওয়া যাবে। প্রপার ওয়েতে ট্রু ফলস লিখতে হবে মাঝে মাঝে। তারপর হচ্ছে গিয়ে এই ভোক্যাবস এর যে পোর্শনটা রয়েছে সেখানেও উইথ অ্যাকিউরেসি আনসার করতে হবে। একটু ঠান্ডা মাথায় তোমাদের আমি আনসিন পড়ার এবং সলভ করার প্রসেস শিখিয়েছি, সেই অ্যাপ্লাই করে আনসিন গুলো করতে হবে। অবভিয়াসলি দেখো, আমরা যে পরিমাণে মানে যে কোনো একটা গ্রামারের টপিকে 150, 200, 250 যেরকম আমরা ধরো ন্যারেশন ভয়েস চেঞ্জ করেছি, আই গেস কেউ এরকম প্র্যাকটিস করেনি। তোমাদের এটা হচ্ছে অ্যাডভান্টেজিয়াস জায়গা। হ্যাঁ, তারপরেও কি হিউম্যান এরার 2-4টে ভুল হয়, সেটা বড় কথা না, কিন্তু আমাদের তারপরেও কি করতে হবে যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কথা বোঝা গেছে? চেষ্টা করতে হবে হাইস্ট পেতে। তো দেখ, নেক্সট যে পোর্শনটা রয়েছে রাইটিং স্কিলের পোর্শন, কেন আমরা এত গুরুত্ব দিয়ে এই পোর্শনটাকে পড়ব? তার কারণ হচ্ছে কি, দেখ, ফার্স্ট সামাটিভ বা সেকেন্ড সামাটিভ এক্সামে আমরা এটা বুঝতে পারবো না এর ইম্পর্টেন্স। তোমরা বুঝেছো, লাস্ট হচ্ছে কি, মনে করে দেখো যারা আমার কাছে 9 পড়েছো তাদের আমি বারবার করে বলেছিলাম যে দেখো এই লাস্ট ডেট যে ফাইনাল এক্সামটা, যেটা 90 মার্কস এর এক্সাম, আর এই 90 মার্কস এর এক্সাম তুমি দেবে প্রি বোর্ডস এর সময়, মানে যেটাকে তোমরা টেস্টের এক্সাম বলো। ঠিক আছে? ইনফ্যাক্ট তো 11-12 সেসব লেটা চুকেই গেছে, আর টেস্ট ফেস্ট বলে কোনো ব্যাপার নেই, সেমিস্টার করে মহা বিপদে পড়েছে ছেলেমেয়েরা। কিন্তু তারপরেও আমি বলবো টেস্ট এক্সামের গুরুত্ব রয়েছে, খুব বেশি ভাবে রয়েছে, এবং তোমাদের সঙ্গে এই রাইটিং এর গুরুত্বটা তোমরা বুঝতে পারবে হচ্ছে টেস্টের এক্সাম, কারণ এখানে 30 মার্কস রাইটিং রয়েছে। ফার্স্ট সামাটিভ এক্সাম আর সেকেন্ড সামাটিভ এক্সামে কি হবে বলতো, 10 মার্কস করে রাইটিং আসবে। 10 মার্কস রাইটিং লেখার 30 মার্কস রাইটিং লেখার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। প্লাস আরো একটা জিনিস আছে, বাকি যত বোর্ডস আছে, ধরো সিবিএসই বোর্ডস বলো, আইসিএসসি বোর্ডস বলো, আইএসসি বোর্ডস বলো, যত বোর্ডস আছে আপ টু 12 পর্যন্ত যা রাইটিং স্কিল আসে সেখানে নম্বর আসে। এটা নাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড একমাত্র বোর্ড যেখানে রাইটিং তুলনামূলক সোজা তো আসে, কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে অর আসে না। দ্যাটস ওয়াই এখানে রাইটিং লেখার চ্যালেঞ্জেসটা একটু বেড়ে যায়, কারণ ওখানে অর নেই, যেটা দিয়েছে সেটাই লিখতে হবে। এবার এরকম পয়েন্ট অফ ভিউ থেকে এবছর ধরো ফার্স্ট সামাটিভের রাইটিং স্কিল নিয়ে আমরা ডিসকাস করছি যে কোন কোন জিনিসগুলো পড়াটা তোমার জন্য বেটার হবে। আমি অলরেডি তোমাদের যেগুলো, মানে এমন নয় যে পরীক্ষার আগে আমরা এতগুলো রাইটিং পড়বো, এর 80% তোমাদের পড়াই আছে। একটা দুটো আমি টপিক অ্যাড করেছি, সেটাও ধরো নোটিস রাইটিং এর ক্ষেত্রে আর হচ্ছে এডিটোরিয়ালের ক্ষেত্রে, তাও খুব সহজ রাইটিং, জাস্ট তোমরা একটু তোমাদের প্রপার ওরিয়েন্টেশনের জন্য তোমরা একটু পড়ে যাবে, মানে দেখ কিভাবে আমি ওই পিডিএফটা, যেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি, অলরেডি পাঠানো হয়ে গেছে, কিভাবে আমি ডিজাইন করেছি সেটা হচ্ছে কি, এখানে যতগুলো টপিক আমরা ডিসকাস করব প্রত্যেক টপিকের আনসার গুলো ওখানে প্রপার ওয়েতে লেখানো আছে। যেটা আমি এই 3 মাস তোমাদের পড়িয়েছি সেই প্রত্যেকটা জিনিসের আনসার ওখানে রয়েছে, মানে এমন নয় যে তোমার নতুন করে পড়তে হবে। আর কি 2 থেকে 3টে টপিক আমি অ্যাড করেছি, যেটা তোমরা এই 1-2 দিনের মধ্যে, অবভিয়াসলি পরীক্ষার আগে তো তোমরা পড়বে, তোমরা পড়ে নেবে। তার এক্সপ্লেনেশন কোথায় পাবে? অবভিয়াসলি আমার অ্যাপে যেটা রয়েছে, অ্যাপে সবাই পেয়ে যাবে। ফার্স্ট 3 মান্থের অ্যাক্সেস যেন সবার কাছে থাকে, আমি পার্সোনালি সবাইকে অ্যাক্সেস দিয়ে রেখেছি। তোমরা যে জিনিসটা করবে আজকালের মধ্যে বাড়িতে গিয়েই অ্যাপটাকে আপডেট করিয়ে নেবে। ঠিক আছে? তোমরা অনেকেই খুব ব্যস্ত থাকো, আমি জানি, তোমাদের পড়াশোনা মানে তোমরা অফলাইন পড়া এত বিশ্বাসী, তো বিষয়টা যে তোমরা একদম ফোন টোন দেখো না, তো ওই কারণে তোমরা এটা অ্যাপটা আপডেট করোনি, আমি সেটা জানি। ওইটা জেনেও তোমাদের আমি উৎসাহিত করব যে তোমরা দয়া করে একটুখানি অ্যাপটা একটু আপডেট করে নেবে। ঠিক আছে? তো ফার্স্ট 3 মান্থে সবার কাছে অ্যাক্সেস রয়েছে, তোমরা শুধু একটুখানি ওইখানে দেখবে ওর এক্সপ্লেনেশন ভিডিও সমস্তটা পেয়ে যাবে। ওই একটা দুটো যেটা আছে, যেটা আমি ব্যাচে পড়াইনি, সেটা তোমরা ওখান থেকে পড়বে। ঠিক আছে? আর স্যার আমার তো পরীক্ষায় একটা আসবে,
আমি শুনেছি স্যার ওই স্যারের কাছে ও পড়ে, ওই স্কুলে ও বলে দিয়েছে, ওই ম্যাডাম বলে দিয়েছে, ওই একটাই আসবে, আমি একটাই কি পড়ে যাবো? নো, নেভার ডু। হ্যাঁ, তুমি এই তিনটেই পড়ে যেতে পারো। কোনটা? যদি কেউ বলতে পারে যে আমি মাধ্যমিকের কোয়েশ্চেন জানি, কেউ জানে না। মাধ্যমিকের কোয়েশ্চেন আমি বললাম হ্যাঁ বাবা, তুই যা টাকা পয়সা লাগে আমি তোকে পাঠিয়ে দেবো, তুই বরঞ্চ কি কর, ওই তিনটেই আমার জন্য নিয়ে আয়, শুনে আয় ভালো করে, আমি তিনটে একদম বেস্ট অফ দ্য বেস্ট লিখিয়ে দিচ্ছি, তুই তিনটেই পড়ে দিস। তা যদি না হয় তাহলে আননেসেসারি ওই বন্ধু বলেছে, ওই স্যার বলেছে, ওই ম্যাডাম বলেছে, এসব করবো। ঠিক আছে? আমাদের প্রপার ওয়েতে যে কটা রয়েছে, তোমরা যা যা পড়েছো সেগুলো পড়বে। কেন? তার কারণ আমাদের প্রি বোর্ডসটা টার্গেট না, আমাদের ফাইনালটা হচ্ছে টার্গেট। কারণ এই সমস্ত ছ্যাবলামো প্রি বোর্ডস পর্যন্তই চলতে পারে, তাই না? ফার্স্ট সামাটিভ, সেকেন্ড সামাটিভ আর টেস্ট এক্সামে এগুলো চলবে, তারপরে দেখো ফাইনাল এক্সামে চলবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফাইনাল এক্সামে খুব ভালো রেজাল্ট পাওয়া। এবং তিনটে রাইটিং স্কিল শুধুমাত্র কমন নয়, উইথ কনফিডেন্সের সঙ্গে লেখা, যে আমি যেটা লিখেছি মিনিমাম 8, 9 বা 10-এ 10 আমি পাবোই। এই কনফিডেন্সের সঙ্গে বিষয়টাকে পড়। কথা বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই দেখ এখানে অলরেডি আমি একটা বায়োগ্রাফি তোমাদের এর আগেই, মানে মাসখানেক আগে যে পিডিএফটা দিয়েছিলাম, ওইটা যেরকম রয়েছে সেরকম পড়বো। ঠিক আছে? এখানে আমি কি করেছি, প্যারাগ্রাফ রাইটিং এর 10টা টপিক বলেছি, এডিটোরিয়ালের 5টা টপিক বলেছি, আর নোটিস রাইটিং এর 5টা টপিক বলেছি, যেটা তোমাদের অলরেডি আমি ক্লাসে করিয়েছি, তোমরা পড়েছো, ইনফ্যাক্ট আমাকে লিখে পড়া দিয়েছো, আমি পরীক্ষাতেও লিখতে দিয়েছি। তোমরা শুধু পরীক্ষার আগে, এই যে ধরো আজকে হচ্ছে তোমার 26 তারিখ, এই 27, 28, 29, 30, 31, 1 তারিখে পরীক্ষা, এই যে 4-5 দিন তোমরা অবভিয়াসলি এখন প্রচন্ড পরিমাণে পড়াশোনা করবে। দয়া করে আবার স্কুলের প্রতি ভালোবাসার দিকে দুম করে এখন স্কুলে গিয়ে বসে থেকো। এই দেবজিৎ, বুঝতে পারছো তো? না যে কি জানেন, এর মধ্যে 4-5 দিন একদম সিরিয়াসলি বাড়িতে পড়বে, যাতে কি এই প্রিপারেশনটা যেন তুমি ফিল করতে পারো যে আমি ভালো রেজাল্ট করবো, যদিও তোমার লেখার আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। যাই হোক, ফার্স্টে দেখো, প্যারাগ্রাফ রাইটিং এ দেখো 10টা টপিক দিয়েছে। একটা হচ্ছে কি এ রেনি ডে, নর্মাল টপিক, একদম সহজ টপিক। ঠিক আছে? পরীক্ষায় আসার চান্স খুব কম, তারপরেও তুমি এই টপিকটা একটু পড়ে যাবে। ঠিক আছে? কেন? কারণ এই রেনি ডে দিয়েছি, হচ্ছে কি একটা মেমোরেবল ডে যদি আসে, তাহলে তুমি এটা রেনি ডেটা লিখতে পারবে। কথা বুঝতে পারছো? নেক্সট দেখো, ইওর ফেভারিট টিচার। আরে, তো অবভিয়াসলি লিখবে। ঠিক আছে? তোমাদের আমি করিয়েছি ইম্পর্টেন্ট অফ ট্রি, এনভায়রনমেন্ট রিলেটেড পরীক্ষায় এখন সাধারণত একটু কম আসে, যদি আসে তার জন্য তোমরা একটুখানি রেডি হয়ে যাবে। ঠিক আছে? আমি কিন্তু এটা ব্যাচে আগে থেকে করাইনি, মানে এটা নর্মাল একদম টপ, কিন্তু তোমরা কি করবে, একবার একটু দেখে যাবে, খুব ইজি ওয়েতে লেখানো রয়েছে। এই ইম্পর্টেন্স অফ ট্রি, যেটাখানে ধরো ইকোলজিক্যাল বেনিফিটস, অক্সিজেন, ফুড, ডিফরেস্টেশন, ইম্প্যাক্ট, এগুলো নিয়ে লেখানো রয়েছে। ঠিক আছে? তো একবার একটু গো থ্রু করে যাবে, একটু রিডিং দিয়ে যাবে। নেক্সট, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। এটা আমি প্যারাগ্রাফে কেন লিখিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে ইট মাইট পসিবল, ধরো নোটিস রাইটিং আসতে পারে, ইট মাইট পসিবল যে হচ্ছে গিয়ে এখানে ধরো রিপোর্ট তো এইরকম আসবে না যেটা সিবিএসসি তে ধরো ডিবেট রাইটিং এ আসে। ইট মাইট পসিবল একটা এডিটোরিয়ালও আসতে পারে, যে এই যে হিস্টোরিক্যাল প্লেস তার যে কিরকম হচ্ছে গিয়ে তার এই অ্যাবান্ডান হয়ে পড়ে রয়েছে, এমনি ধরো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ধরো তাদের প্রপার মেনটেনেন্স হচ্ছে না, এই ধরনের জিনিসও ওখানে কি লেখা রয়েছে, যে মেনশন করা যে সেই লোকেশন, হোয়াট ইউ স, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড ইমপ্রেশন। ইমপ্রেশনে দেখবে লেখা রয়েছে যে জায়গাটাকে আরো বেশি করে লুক আফটার করা যেত। কিছু কিছু জায়গা কি রয়েছে, রিপেয়ার করা হচ্ছে না, ওই ডিসরিপেয়ারফুল জায়গাগুলো রয়েছে, ওগুলোকে রিপেয়ার করা যেত। এরকম ভাবে আমি লিখেছি, তোমরা একবার একটু পড়ে যাবে। নেক্সট দেখো, ইওর এইম ইন লাইফ তোমাদের করানো আছে। নেক্সট দেখো, টপিক নাম্বার 6 দেখো, দ্য বুক ইউ লাইক মোস্ট। আমি তোমাদের টপিকটা করিয়েছিলাম, আমরা সম্ভবত চাঁদের পাহাড় দিয়ে আমি তোমাদের লিখিয়েছিলাম, ওইটা পড়ে যাবে। নেক্সট হচ্ছে ডিউটিজ অফ এ গুড স্টুডেন্ট, দেখবে আমার করানো রয়েছে, ওইটাই সেম জিনিস রয়েছে, ওটা পড়ে যাবে। নেক্সট হচ্ছে ফিস্ট ফেস্টিভ্যালস ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট টপিক আমার মনে হয়েছে, এটা আসতে পারে। তো তোমরা যেখানে লাস্টে দেখবে আমি কি করেছি, যে শুধুমাত্র দেখো ইউনিটি ইন ডাইভার্সিটি, মেজর ফেস্টিভ্যালস, কালচারাল সিগনিফিকেশনে, আমি সব থেকে লাস্টের 3-4 লাইনে দেখবে আমি এই ইউনিটি ইন ডাইভার্সিটির ওপর একটু গুরুত্ব দিয়েছি, 3-4টে লাইন একটু এক্সট্রা লিখিয়েছি। তোমরা ওই জায়গাটা অতি অবশ্যই ফলো করে লিখবে।
কেন এই ফেস্টিভ্যাল দেওয়ার কারণটা কি? তার কারণে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ন্যাশনাল ইন্টিগ্রিটি, এই ব্যাপারগুলোকে একটু ফোকাস করবে, তাতে তোমার লেখার কোয়ালিটি বাড়বে। কথা বুঝতে পেরেছো? নেক্সট দেখো যে ইউজ এন্ড মিস ইউজ অফ ইন্টারনেট, নর্মাল টপিক আমি তোমাদের পড়িয়েছি, তোমরা একটু গো থ্রু করে যাবে। আর লাস্ট হচ্ছে দেখো মর্নিং ওয়াক, আমি তোমাদের ব্যাচে একদম প্রথম দিকে করিয়েছিলাম ফিজিক্যাল এক্সারসাইজ মর্নিং ওয়াক, এরকম দেখবে 3-4টে দিয়ে একটা পিডিএফ দিয়েছিলাম, প্রিন্ট আউট করে দিয়েছিলাম। ওইটার মধ্যে থেকেই মর্নিং ওয়াক বলো, ধরো হেলথ বেনিফিট কি, ফ্রেশ এয়ার, মেন্টাল পিস অ্যান্ড হ্যাবিট ফরমেশন, তো এরকম ফিজিক্যাল এক্সারসাইজ মর্নিং ওয়াক বা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, এই ধরনের, ঠিক আছে, একটা রাইটিং স্কিল অতি অবশ্যই আসার চান্সেস আছে। তো তোমরা মোটামুটি যদি এই 10টা রাইটিং করে যাও, জানবে একটা যে কোনো স্কুলে, এখানে অনেক স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, যে কোনো স্কুল তোমরা কমন পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দেখ, এডিটোরিয়াল রাইটিং। প্যারাগ্রাফের থেকেও ইম্পর্টেন্ট কোনটা? এডিটোরিয়াল। আমরা বেশ কিছু এডিটোরিয়াল করেছি, এবিটি এর মোটামুটি প্রথম 7-8-10টা পেজের রাইটিং আমাদের কম বেশি করা রয়েছে। ইনফ্যাক্ট তোমরা দেখবে অ্যাপের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড যে ট্যাব 3টে রয়েছে, ওখানেও দেখবে বেশ কিছু এডিটোরিয়াল করানো রয়েছে, এবং দেখবে ওই এবিটিএ গুলো থেকেই ওই টপিক গুলো রয়েছে। ঠিক আছে, ওই টপিক গুলোকে, যে তার জন্য বললাম যে অ্যাপের অ্যাক্সেসটা অবভিয়াসলি আপ টু ডেট করবে, এবং তাতে যে জিনিসটা হবে তোমার ওখান থেকে দেখবে এখানে অনেকগুলো টপিক পেয়ে যাবে। আমি বেশি নয়, মাত্র 5টা টপিক দিয়েছি, এবং ট্রাস্ট মি 5টা টপিক একটু দেখে যাও, তোমাদের এক্সাম খুব ভালো হতে চলছে। তবে হ্যাঁ, এডিটোরিয়ালে কোন জায়গাগুলোর খেয়াল রাখবে, কারণ এডিটোরিয়াল যদি 10 মার্কসের আসে, তাহলে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 2 মার্কস হচ্ছে গিয়ে তোমার ফরম্যাট লেখার জন্য আছে। ঠিক আছে, অ্যারাউন্ড 7 মার্কস হচ্ছে গিয়ে তোমার বডি অফ দ্য লেটারটা লেখার জন্য আছে, আর 1 মার্কস আছে স্পেলিং এবং হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনের উপর, যে তুমি কি ধরনের ওয়ার্ড ইউজ করছো, তুমি কি ধরনের সেন্টেন্স কনস্ট্রাক্ট করছো, তার উপরে 1 মার্কস রয়েছে। এই হচ্ছে গিয়ে 10 মার্কস। এবার এই 10 মার্কসটাকে তোমায় খুব বুদ্ধি করে সুন্দর করে লিখতে হবে, আননেসেসারি এক্সাজারেটেড ওয়ার্ড লিখবে না, টু দা পয়েন্ট আনসার লিখবে। স্টার্টিং আমি তোমাদের যেরকম শিখিয়েছি, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে দেখো এই টু দা এডিটর, দেন হচ্ছে গিয়ে পার্টিকুলার একটা নিউজ পেপার যদি নাম মনে রাখতে হয়, তাহলে তার অ্যাড্রেসও প্রপার লিখতে হবে। আমি তোমাদের কোনটা শিখিয়েছিলাম? অবভিয়াসলি দা টেলিগ্রাফ। তাহলে টেলিগ্রাফের অ্যাড্রেসটা মনে আছে তো? 6, ভেরি গুড, প্রফুল্ল সরকার স্ট্রিট। আর কলকাতা কত? আমি কিন্তু খাতায় অনেককে দেখেছি নিজের বাড়ির পিনকোডের অ্যাড্রেস লিখেছে। বাবু, তোমার বাড়ি থেকে নিউজ পেপার পাবলিশ হচ্ছে না। ঠিক আছে, তো ঠিক আছে, 7,01,000। এবার কি প্রপার কি করতে হবে? আমাদের সাবজেক্ট মেনশন করতে হবে। এই সাব দিয়ে লিখবে না, আমি এটা বোঝানোর জন্য লিখলাম। সাবজেক্ট কথাটা পুরোটা লিখবে, তারপর পুরো প্রপার সাবজেক্টটা লিখবে। যদি মডিফিকেশনের দরকার পড়ে তাহলে মডিফাই করে লিখবে, যদি না দরকার পড়ে তাহলে কোয়েশ্চেন থেকে পুরোটা লিখবে। দেন হচ্ছে গিয়ে রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম লিখবে, রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, প্রপার স্যালুটেশন দেবে। আর তারপর কি করবে? পুরো বডি অফ দা যে লেটারটা রয়েছে সেটাকে মেনশন করে সুন্দর লিখবে। স্টার্টিং এবং এন্ডিং আমি তোমাদের শিখিয়েছি, ওইটা একদম মুখস্থ করে যাবে। সায়ন, বুঝতে পারছো তো? স্টার্টিং আর এন্ডিংটা উল্টো পাল্টা লিখবে না, একদম সিরিয়াসলি মুখস্থ করে যাবে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে কি বডি অফ দ্য লেটার, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখ দেখ ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ টপিকটা আমি তোমাদের পড়িয়েছি, একটু সিরিয়াসলি পড়বে। নেক্সট দেখা হচ্ছে কি হার্মফুল এফেক্ট অফ মোবাইল ফোন অ্যান্ড অ্যাডিকশন। এটা তো আমরা একদমই বিশ্বাস করি না যে মোবাইল ফোনের কোনো হার্মফুল এফেক্ট তো তোমাদের মধ্যে পড়েই নি। তার কারণ হচ্ছে কি শুধু জাস্ট আমরা লেখার জন্য টপিকটা করছি। এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড স্টুডেন্ট রেসপন্সিবিলিটি, খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকটা দেখবে আমরা এনভায়রনমেন্ট পলিউশন যেটা করেছি পলিউশনের পয়েন্ট অফ ভিউ থেকে, এখানে দেখবে আমি বেশ কয়েকটা জিনিস লিখেছি। সেটা কি টাইপ অফ পলিউশন, তারপর হচ্ছে কি রেজিং অ্যাওয়ারনেস অ্যান্ড স্টুডেন্ট লেড টু অ্যাকশন। এবার এই স্টুডেন্ট লেড টু অ্যাকশনে আলাদা করে দেখবে আমি একটা প্যারাগ্রাফ করে সেখানে কি করেছি, বেশ কিছু সলিউশন দিয়েছি।
বিষয়টা হচ্ছে কি সাধারণত স্টুডেন্টরা কি করে, যে প্রবলেমস গুলোকে আইডেন্টিফাই করে আর তারপর বলে বলে দেয় কি যে অথরিটি আছে তারা দেখবে, মানে লোকাল মিউনিসিপাল অথরিটি যারা রয়েছে বা হচ্ছে কি মিনিস্ট্রি লেভেলের যারা রয়েছে তারা বিষয়টা দেখবে না। এটা প্রপার অ্যাপ্রোচ নয়। প্রপার অ্যাপ্রোচটা কিরকম, যে অ্যাজ বিং এ স্টুডেন্ট, যেটা ধরো অ্যাটলিস্ট সিবিএসসি আইসিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড চায়, এবং সেটা কিন্তু মেনশনও করে দেয় যে গিভ ইউর সলিউশনস, যে প্রবলেমটা রয়েছে তুমিও দুটো সলিউশন লেখো। এতে কি হবে, অবভিয়াসলি তোমার ক্রিয়েটিভ মাইন্ডকে একটু কাজে লাগাতে হবে, যে তুমি যদি এই প্রপার জায়গায় থাকতে তাহলে তোমার কি কি তুমি সলিউশন দিতে। ওখানে দেখবে দু তিনটে পয়েন্টস, দু তিনটে লাইন করে দু তিনটে পয়েন্টস দেওয়া আছে যে এই সলিউশন গুলো আমি ইন্ট্রোডিউস করতে চাইতাম অ্যাজ বিং এ স্টুডেন্ট। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কথা বুঝতে পেরেছো? মানে যখনই ইনফ্যাক্ট যখন ধরো 11-12 উঠে তোমরা যখন ধরো রাইটিং লিখবে, তখন অ্যাজ বিং এ রেসপন্সিবল স্টুডেন্ট, অ্যাজ বিং এ রেসপন্সিবল সিটিজেন, এক্সামিনার কি চাইবে তোমার থেকে, কিছু সলিউশন চাইবে, যে তুমিও দু চারটে কিছু লেখো, ঠিক আছে? যাতে কি হবে, দেখবে এখানে ধরো যারা বসে আছি আমরা, তারা কিন্তু সবাই যদি এরকম কিছু লেখে, দেখবে 50-60% সলিউশন একই রকম আসবে। তারপরে দেখবে বেশ কিছু জিনিস আছে 10-20% সলিউশন খুব ইনোভেটিভ আসবে, ঠিক আছে? তো অবভিয়াসলি একদম বস্তা পচা নোট বইতে যেরকম লেখা রয়েছে সেরকম লেখার চেষ্টা করবে না, বা খুব স্টিরিওটাইপ যেন না লেখাটা হয়, একটু যেন ক্রিয়েটিভ থাকে, তাহলে দেখবে নম্বর বেশি আসবে। কারণ তুমি দেখো এক্সামিনার যে দিদিমণি দাদামণি খাতাটা দেখছেন, তিনিও তো ধরো প্রায় 70-80টা 100-150 খাতা দেখছে, সবাই যদি একই লিখে যায় তাহলে তার কেমন বিরক্ত লাগবে, তাই না? তো দ্যাটস ওয়াই একটু ক্রিয়েটিভলি আনসার লিখবে। আমি যেগুলো 5টা টপিক দিয়েছি ওই টপিকগুলো একটু পড়ে লিখবে, তুমি বুঝতে পারবে কি আছে। ভ্যালু অফ টাইম আর অনলাইন এডুকেশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এবার দেখো এই পার্টিকুলার এই টপিকটা তো আমি তোমাদের যে জিনিসটা একটু বলবো, দেখবে ওখানে লেখানো আছে কি যে অনলাইন এডুকেশনের কিছু অ্যাডভান্টেজ আছে, অফলাইন এডুকেশনেরও কিছু অ্যাডভান্টেজ আছে। অনলাইন এডুকেশনের একটা ডিসঅ্যাডভান্টেজ, মেজর ডিসঅ্যাডভান্টেজ, এবং যেটা স্টুডেন্টদের জন্য খুব ডেঞ্জারাস, সেটা কোনটা, সেটা হচ্ছে ডিস্ট্রাকশনস। তুমি ধরো মোবাইল ফোন বা আইপ্যাড বা ধরো ল্যাপটপ নিয়ে বসেছো বা ডেস্কটপ পড়ছো, এক তো টায়ারিং প্লাস ডিস্ট্রাকশন, কিন্তু এটা ওয়ান অ্যান্ড অনলি প্রবলেম হতে পারে না। তার কারণ কি, তার কিছু বেনিফিটস রয়েছে। আবার কি রয়েছে, অফলাইন ক্লাসেসে পার্সোনাল অ্যাটেনশন রয়েছে, যেটা ছোট বয়সের ছেলে মেয়েদের জন্য ইম্পর্টেন্ট। অনলাইন এডুকেশন দ্যাটস ওয়াই কোন জায়গায় যখন স্টুডেন্টদের একটা ম্যাচুরিটি চলে আসছে, মানে ধরো সে শুধুমাত্র পড়ার জন্য একাডেমিক্সটা পড়ছে না, সে নিজেকে এস্টাবলিশ করার জন্য পড়ছে, তখন আবার অনলাইন এডুকেশনের বেনিফিটস আছে। এই যে জায়গাটা রয়েছে এটা গুছিয়ে মোটামুটি ধরো 160-180 ওয়ার্ডস এর মধ্যে দেখবে আমার সুন্দর করে লেখানো আছে, ওইটাই চেষ্টা করবে লেখা। তার মানে কি স্যার আমি আমার মতো করে দুটো লাইন লিখতে পারবো না? অবশ্যই পারবে। তুমি ওটা ভালো করে পড়ে নাও, যদি তুমি মনে করো ওর থেকে বেটার তুমি ইন্ট্রোডিউস করতে পারবে, লিখতে পারবে, অবশ্যই তুমি লিখবে, ঠিক আছে? তবে হ্যাঁ আয়ুষ্মান, তোমাকে আমি একটা জিনিস বলবো, তোমার সাবজেক্ট আননেসেসারি লেন্দি লিখবে না, তাতে কি তোমার নেগেটিভ হতে পারে, ঠিক আছে? তুমি যেটা লিখছো দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, লেখার ধরন গঠন খুব ভালো, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা করবে না, মানে এটা যদি অন্য কোনো বোর্ড হতো আমি তোমায় বারণ করতাম না, ঠিক আছে তুমি লেখো, নো প্রবলেম। কিন্তু আননেসেসারি যখন অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমার স্কুলে কিন্তু নম্বর কাটবে। তো এটা একটু বুঝে তারপর পড়বে। নেক্সট দেখো হচ্ছে গিয়ে, আমি তো অবভিয়াসলি এডিটোরিয়াল কিভাবে লেখা উচিত তোমাদের ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে গিয়ে নোটিস রাইটিং, ঠিক আছে? এবার নোটিস রাইটিং এ আবার যে জিনিসটা ইম্পর্টেন্ট, এবছর এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে মাধ্যমিক পরীক্ষা 2027-এ নোটিস রাইটিং এসে বসে আছে, আমি তোমাদের বলে দিই, ঠিক আছে? ওই যে একটু আগে যে বইটা দেখালাম, যে বইতে ধর আমার কোয়েশ্চেন পেপার ছাপা হয়েছে, তো বিষয়টা হচ্ছে গিয়ে ওইখানেও দেখবে যে কোয়েশ্চেন পেপারটা আমি দিয়েছি সেই কোয়েশ্চেনেও নোটিস রাইটিং আছে। মানে এই বছর নোটিস রাইটিং 2027-এ এসে বসে রয়েছে, এবং আমরা সারা বছর ধরে স্পেশালি বেশ কিছু নোটিস রাইটিং করব, এবং নোটিস রাইটিং এ আমরা বেশ কিছু মানে ইম্পর্টেন্ট এবং তার মধ্যে অনেকটা গুরুত্ব দিয়েই নোটিসটা করব। এবার বাই চান্স যদি ধরো নোটিস আসে, এডিটোরিয়াল এলো না, যদি নোটিস আসে, তাহলে দেখো মনে করে দেখো আমি তোমাদের নোটিসে, তোমাদের টেক্সট বইতে দেখবে লেসন 4 এর শেষে যে ফরম্যাটটা রয়েছে, ওই ফরম্যাটটা নিজের পরীক্ষার নাম ভুল লিখবে, তাও ভালো ফরম্যাট যেন ভুল না হয়। ওই ফরম্যাটটা বোর্ডস এর ফরম্যাট, আলাদা আলাদা বোর্ডস এ আলাদা আলাদা ফরম্যাট আছে। তুমি আমি স্যারের নোট বইতে একটা দেখেছি, ইউটিউব ভিডিওতে একটা দেখেছি, এই দেখেছি ওই দেখেছি, ওই স্যার ওরকম লিখেছে, নো। বডি যা যা ইচ্ছা লেখো, কিন্তু বিষয়টা যে ওই ফরম্যাটটা যেন সেম থাকে, ঠিক আছে?
বোঝা গেছে? ওই ফরম্যাটটা অ্যাজ ইট ইজ মুখস্থ করে যাবে, কারণ সেম ওয়েতে ওই দেখো হিল্লোল স্মার্ট বয় একদম বার করে ফেলে যেতে তো। তো ভেরি গুড, আরে খারাপ কিছু না, ঠিকই করেছো। এবার বিষয়টা হচ্ছে কি ওই যে ফরম্যাটটা রয়েছে জানবে 10 মার্কসের আনসারের জন্য অবভিয়াসলি কি রয়েছে, 2 মার্কস হচ্ছে ফরম্যাট রয়েছে, 7 মার্কস হচ্ছে গিয়ে বডি রয়েছে, আর হচ্ছে গিয়ে কি 1 মার্কস হচ্ছে গিয়ে তোমার স্পেলিং এবং হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন দেখা হচ্ছে। তাহলে এরকম একটা জায়গায় ফরম্যাট সঠিক লিখতেই হবে। স্যার নোটিশ লেখাটা ক্যাপিটালে ছিল আমি এমনি লিখে ফেলেছি, বা স্কুলের নামের নিচে প্যান্ডেল করেছি, দাগ দিয়েছি, এসব আঁকা বাঁকা দাগ এসব করবে না, দয়া করে সব করবে না। আর নোটিশটা প্রপার লেখার পর সেটাকে কি করবে, সুন্দর করে একটা বক্স করে দেবে, দেখতে সুন্দর লাগবে। আননেসেসারি নোটিশ লেখার পর মানে এক তো প্রথমত নোটিশ খুব বেশি ডিটেলিং হয় না, খুব কম হয়, ঠিক আছে, মানে টু দা পয়েন্ট পয়েন্টস থাকে যেটা পড়ে লোকজন জানতে পারবে। তো এইভাবে নোটিশ লিখবে, দেখবে প্রত্যেকটা নোটিশের আনসার করিয়ে দেওয়া আছে। ইনফ্যাক্ট আমি তোমাদের করিয়েছি, এখানে নতুন কিচ্ছু নেই, জাস্ট তোমরা শুধু বিষয়গুলো পড়ে যাবে। কি কি রয়েছে, এডুকেশনাল এক্সকারশন আমি তোমাদের করিয়েছি, যেখানে কি লাস্টে দেখবে এই যে টপিকটা আমি তোমাদের পিডিএফ এ পাঠিয়েছি, ওখানে দেখবে একটা জায়গায় দুটো লাইন এডুকেশন এক্সকারশনের ইম্পর্টেন্স নিয়ে লেখা আছে, যে ওয়াই এডুকেশন মানে এডুকেশনাল এক্সকারশন ইজ গুড ফর দ্য স্টুডেন্টস। ওখানে দেখবে দুটো লাইন লেখা আছে, ওই এক্সপ্রেসিভ হইতে দুটো লাইন শুধু অ্যাড করবে, তাতে তোমার নোটিশের কোয়ালিটি বাড়বে। কথা বুঝতে পেরেছো? পাশাপাশি কোনটা, যে হচ্ছে গিয়ে প্রপার ডেট টাইম ভেন্যু মেনশন করবে, কোথায় যাওয়া হচ্ছে, কত দিনের জন্য যাওয়া হচ্ছে, ইনফ্যাক্ট কত এন্ট্রি ফি লাগবে, এগুলো যেন প্রপারলি মেনশন করা হয়, ঠিক আছে। এই জায়গাগুলো একটু দেখবে, মানে দেখো ডেট, ডেস্টিনেশন, কস্ট, পারমিশন স্লিপ বা ডেডলাইন কবে। পারমিশন মানে হচ্ছে গিয়ে ফাদার মাদার প্যারেন্টস এর কাছ থেকে কি নিয়ে আসতে হবে, একটা পারমিশন লেটার নিয়ে আসতে হবে, যেটা অবভিয়াসলি যখন তুমি এন্ট্রি ফিটা সাবমিট করবে তার সঙ্গে ওইটা দেওয়াটা ম্যান্ডেটরি হবে। এই জিনিসগুলো যেন প্রপার করে লেখা থাকে। অবভিয়াসলি দেখবে আমার নোটস এগুলো রয়েছে। নেক্সট হচ্ছে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন এনভায়রনমেন্ট রিলেটেড একটা ইস্যুস আশাটা করে রাখাটা দরকার, খুব ইম্পর্টেন্ট টপিক বলছি না, এডুকেশনাল এক্সকারশন যেমন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক নয়, বাট তোমরা এটা পড়বে। কালচারাল প্রোগ্রাম ইন স্কুল খুব ইম্পর্টেন্ট টপিক, অতি অবশ্যই দেখো ইভেন্ট নেম, কোন ইভেন্ট, দেখবে একটা পার্টিকুলার, দেখবে যে কোনো একটা কালচারাল প্রোগ্রামে দেখবে একটা নাম হয়, একটা ইভেন্টের নাম হয়, ওই নামটা একটু ক্রিয়েটিভলি দেবে। আমি তোমাদের দেখবে আনসারে লিখিয়েছি। প্লাস হচ্ছে ইভেন্ট নেম, ডেট, অডিশন অর পার্টিসিপেন্ট ডিটেল, মানে কি ধরনের প্রোগ্রাম হচ্ছে, কারা কারা, ইনফ্যাক্ট দেখবে হচ্ছে কি ওখানে লেখা আছে, দেখবে যে টিচাররা একটা প্রোগ্রাম করছে, ইনফ্যাক্ট সেই প্রোগ্রামে বাইরের যে সমস্ত ডেলিগেটস বা গেস্টরা আসছে তাদেরকে কি কি ফেসিলিটিস দেওয়া, এই যে জিনিসগুলো আছে একটু ডিটেলে দেখবে আছে, অতি অবশ্যই পড়বে। চেষ্টা করবে কালচারাল প্রোগ্রামের পাশাপাশি স্কুলে যদি অন্য কোনো প্রোগ্রাম হয় ওই ফরম্যাটে লেখা, ঠিক আছে, তাহলে দেখবে স্কুলে যে কোনো প্রোগ্রাম ওরিয়েন্টেশনে দেখবে এটা কাজে আসবে। নেক্সট দেখো হচ্ছে গিয়ে স্পেশাল কোচিং বিফোর এক্সাম, খুব ইম্পর্টেন্ট টপিক। আগের বারও ভেবেছিলাম আমি আসবে টপিকটা, কিন্তু মোটামুটি ধরো স্কুল থেকে দেওয়া হচ্ছে কি যে একটা পার্টিকুলার এক্সামের আগে কি করা হচ্ছে, একটা স্পেশাল কোচিং দেওয়া হচ্ছে তার স্কুলে। ধরো একটা নোটিশ এসছে যে পার্টিকুলার ধরো সায়েন্সের সাবজেক্টে ইংলিশের জন্য স্পেশাল কোচিং দেওয়া হবে, তার ডেট টাইম ভেন্যু মেনশন করে, আর অবভিয়াসলি কম্পালসারি অ্যাটেন্ডেন্স লাগবে স্টুডেন্টদের, এরকম মেনশন করে একটা নোটিশ যাবে, অতি অবশ্যই পড়বে। আর হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্লিনলিনেস ড্রাইভ, ঠিক আছে। এবার দেখো ওখানেও দেখবে এই যে আনসারটা আমি যখন করিয়েছি লিখিয়েছি, তখন দেখবে এই ক্লিনলিনেস ড্রাইভে কি রয়েছে, সেটা হচ্ছে কি এই হোয়াই ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এখানে দেখবে দুটো লাইন লেখা আছে। বারবার করে যে জিনিসটা বলছি, ধরো এই যে টপিকটা দিয়েছে, টপিকটা বেশি নয়, কিন্তু এমন নয় যে তুমি একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছো, না, বিষয়টা যে একটা দুটো লাইনের মধ্যে এই বিষয়টাকে এক্সপ্রেস করা যে হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট, এবং যাতে কি একটা অ্যাটেনশন পুল করা যায় যারা নোটিশটা পড়বে, ঠিক আছে। তো এই ধরনের যে ফরম্যাট যে স্টাইলে লেখা রয়েছে ওইটা অতি অবশ্যই মেনশন করে লিখবে, ঠিক আছে। তো দেখো এই মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের রাইটিং এর সাজেশন ছিল, তোমরা নিশ্চয়ই সবাই মোটামুটি নোট ডাউন করেছো। নোট ডাউন না করলেও অসুবিধা নেই, আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, একদম যেরকম ভাবে আমি যেরকম লিখলাম, আর অবভিয়াসলি সেইভাবে তোমরা একটুখানি সিরিয়াসলি পড়বে। তবে হ্যাঁ, এক্সামের আগে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে, অতি অবশ্যই টেক্সট যে 3টে বা 4টে চ্যাপ্টার রয়েছে, তোমরা খুব সিরিয়াসলি কি করবে, চ্যাপ্টারগুলো লাইন বাই লাইন একবার অতি অবশ্যই পড়বে। আমি তো স্যার পারি, টেক্সট তো স্যার দিয়েই দেবে, এই সমস্ত বাহানা চলবে না, টেক্সট অতি অবশ্যই পড়তে হবে। আমি তোমাদের আনসিন করানোর যে
প্রসেস শিখিয়েছি, যে ফরম্যাটে আমরা আনসিন সলভ করি, আগে কোনটা পড়তে হবে, কিরকম ভাবে আনসিন লিখতে হয়, ভোক্যাবসটা আগে কিভাবে পড়ে নিয়ে প্রবাবল ভোক্যাবস কোনটা হতে পারে, যদি হতে পারে যে তুমি ধরো একটা ভোক্যাবস বা দুটো পারছো না, তাহলে তার অ্যাপ্রোচ কি, যেগুলো করিয়েছি সেগুলো একটু মাথায় রেখে লিখতে হবে। গ্রামারের ধরো যা যা আমি ধরো এবিটিএ থেকে করিয়েছি, ইনফ্যাক্ট আমি যে পিডিএফ গুলো দিয়েছি যেগুলো আমরা সলভ করেছি, ভয়েস চেঞ্জ করেছি, ন্যারেশন করেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, জয়নিং করেছি, ওই যে জায়গাগুলো আছে মন দিয়ে দেখে যাবে, যাতে চেষ্টা করবে একটাও যাতে ভুল না হয়। এই এক্সামটা রয়েছে হচ্ছে তোমার অ্যাসিড টেস্টের এক্সাম, যে তোমাকে ভালো করে বুঝতে হবে যে তুমি কোন কোন জায়গায় তোমার একটুখানি গড়বড় রয়েছে, কোন কোন জায়গায় সমস্যা রয়েছে, এটা বুঝে তারপরে সেই জায়গাতে এপ্রিলের সেকেন্ড উইক থেকে কাজ শুরু করতে হবে, যাতে কোনো জিনিস ভুল না হয়। হয়তো তুমি আইডেন্টিফাই করলে যে দেখা গেল হয়তো তোমার প্রিপোজিশন একটু সমস্যা আছে, তুমি ধরো আইডেন্টিফাই করলে টেন্স একটু সমস্যা আছে, তাহলে কি করতে হবে, অবভিয়াসলি টেন্সের জায়গাগুলো আরেকবার একটুখানি ব্রাশ আপ করতে হবে, যাতে সেকেন্ড সামাটিভের আগে এই প্রবলেমগুলো তোমার কাছে আইডেন্টিফাইড হয়ে যায়। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এই ফার্স্ট সামাটিভ এক্সামটা হচ্ছে তোমার কাছে অ্যাসিড টেস্টের এক্সাম। খুব ভালো করে মন দিয়ে এই 4-5 দিন পড়বে, শুধু ইংলিশ না বাকি সাবজেক্টগুলো ভালো করে পড়বে। আবার হ্যাঁ, ইংলিশটা ভালো করে হয়েছে মানে এটাকে নেগলেক্ট করবে, এটাও আমি দেখেছি স্টুডেন্টের কিছু নম্বর কম হয়। স্যার আমি শুধু অঙ্কটা পারছি না, তো অঙ্ক আর সায়েন্সটা পড়ে যাচ্ছি না। অ্যাজ বিইং এ স্টুডেন্ট এটা তোমার রেসপন্সিবিলিটি প্রত্যেকটা সাবজেক্টকে প্রপার অ্যাটেনশন দেওয়া, ঠিক আছে? তো তারপর সেই বুঝে তোমরা সিরিয়াসলি পড়বে। আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা খুব ভালো হতে চলেছে। যদি কোনো সমস্যা থাকে একবার একটু জিজ্ঞেস করো, আদারওয়াইজ অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে?